ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে এক চরম বিতর্ক আজও মানুষের মনে বাসা বেঁধে আছে। অনেকেই মনে করেন ধনঞ্জয় নির্দোষ ছিল, বিনা কারণে তার ফাঁসি হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে এত বিতর্ক ছিল কেন, আর কেনই বা অনেকে মনে করছেন যে আরজি করে ধর্ষণকাণ্ডে ধৃত সঞ্জয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম পরিণতি হওয়ার আশঙ্কা আছে। সময় 2004 সালের 14ই আগস্ট। ওই দিন হেতেল পারেখ নামে এক 14 বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্ত ধনঞ্জয় ভট্টাচার্যকে ফাঁসির কাঠে ঝোলানো হয়। ধনঞ্জয়ের এই ফাঁসির ঘটনা কলকাতা সহ পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। ফাঁসি হয়েছিল কলকাতার আলিপুর জেলে। সমাজে ধর্ষকের শেষ পরিণতি যে ফাঁসি হবে এটাই আমাদের সকলেরই কাম্য। সেই মোতাবেক ধনঞ্জয় চ্যাটার্জিরও ফাঁসি হয়েছিল। তবে এখানে অনেকের মনে হতে পারে যে এটা আবার নতুন কি, যেটা হওয়ার কথা ছিল তার সাথে সেটাই হয়েছে। কিন্তু না বন্ধুরা, ব্যাপারটা এতটাও সহজ নয়। এই ঘটনাটিতে ধর্ষণ থেকে শুরু করে ধনঞ্জয়ের ফাঁসি পর্যন্ত পুরো ব্যাপারটা জুড়েই একটা ঘোলাটে ভাব ছিল। পুরো ঘটনাটিতে কোথাও যেন মনে হচ্ছিল এর পেছনে আরও একজন কেউ আছে। এই কেসটিতে কিছু যেন একটা লুকানো হচ্ছিল এবং ধনঞ্জয়কে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেই অপরাধীর ফাঁসির দাবিতে যে সকল জনগণ সোচ্চার হয়ে পথে নেমেছিল, কিছুদিন পরে তারাই আবার অপরাধীকে নির্দোষ বলে দাবি করছিলেন। এই ঘটনা সম্পর্কিত কি এমন তথ্য বাইরে বেরিয়ে এসেছিল যা দেখার পর ধনঞ্জয়কে নির্দোষ বলে মনে করতে শুরু করেছিলেন সাধারণ জনগণের একাংশ। স্থান ভবানীপুর। দিন 1990 সালের 5ই মার্চ। 14 বছর বয়সী হেতেল পারেখ তার আইসিএসসি পরীক্ষা শেষ করে দুপুর 1:30 থেকে 2টো নাগাদ তাদের আনন্দ অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটে ফিরে আসে। সেই সময় তার মা ছাড়া তাদের ফ্ল্যাটে আর কেউই ছিল না। অনেকক্ষণ মেয়ের সঙ্গে থাকার পর প্রায় বিকেল 5:20 নাগাদ মিসেস পারেখ বাইরে বের হন এবং বাড়ির কাছেই কোনো এক মন্দিরে যান। সেদিন অনেকেই তাকে বাইরে যেতে দেখেছিল। প্রায় আধ ঘন্টা পর 5:50 নাগাদ তিনি আবার পুনরায় বাড়ি ফিরে আসেন এবং ফ্ল্যাটের কলিং বেল বাজান। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তখন তিনি চিৎকার করেন এবং আশেপাশের ফ্ল্যাটের লোকজনদেরকে ডাকেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো রকম ডাকাডাকি ও কমিউনিকেশন করার চেষ্টা না করেই, মানে সেই রুমের ভেতরে অবস্থিত টেলিফোনের মাধ্যমে তার মেয়ের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা না করেই প্রতিবেশীদের সরাসরি দরজা ভেঙে ফেলার কথা বলেন। তার কথা মতন প্রতিবেশীরাও দরজা ভাঙেন। দরজা ভাঙার পর দেখা যায় যে হেতেল পারেখ তাদের ড্রয়িং রুম ও বেডরুমের মাঝামাঝি অবস্থানে পড়ে আছে। মিসেস পারেখ তখন একাই তার মৃত মেয়েকে জড়িয়ে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোলে তুলে নেন এবং লিফটের দিকে এগিয়ে যান। কিন্তু তিনি সকলকে অবাক করে দিয়ে হসপিটালে নিয়ে না গিয়ে তিনি ওখানেই তার মেয়েকে নিয়ে বসে পড়েন এবং নিজের ছেলে ও স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে থাকেন। তার ছেলে এবং স্বামী আসার অনেকক্ষণ পর ডাক্তারকে ডাকা হয়, আর ডাক্তার এসে তাকে সেখানেই মৃত বলে ঘোষণা করে। এরই মধ্যে প্রায় 3 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছিল। পুলিশকে প্রায় 3 ঘন্টা পরে এই কেসের ইনফর্ম করা হয়। যথারীতি পুলিশ সেখানে আসে এবং ইনভেস্টিগেশন শুরু করে। এরপরই সন্দেহ গিয়ে পড়ে ধনঞ্জয়ের উপর। আর এখানেই প্রশ্ন আসে যে ধনঞ্জয় আসলে কে এবং তার উপর সন্দেহ হওয়ার মেইন কারণ কি, নাকি শুধুই তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল অন্য কাউকে আড়াল করার জন্য। চলুন ধনঞ্জয়ের পরিচিতি ও তাকে সন্দেহ করার প্রধান কারণ কি ছিল সে বিষয়ে জেনে নিই। ধনঞ্জয় চ্যাটার্জি অনেকদিন ধরেই আনন্দ অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের কাজ করত এবং সেদিনও সে তার ডিউটিতেই ছিল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এখন প্রশ্ন হলো, সে হঠাৎ হেতেলকে মারতে যাবে কেন? এর কারণ হিসেবে অবশ্য জানানো হয়েছিল যে ধনঞ্জয় নাকি অনেক দিন ধরে নানাভাবে হেতেলকে উত্ত্যক্ত করত। তাছাড়া পুলিশের জেরায় ওই ফ্ল্যাটের অন্য একজন সিকিউরিটি গার্ড ও লিফটম্যান জানায় যে তারা নাকি ধনঞ্জয়কে পারেখদের ফ্ল্যাটে ঢুকতে দেখেছে। সেখানে সে নাকি একটা টেলিফোন করতে গিয়েছিল গ্রামের বাড়িতে। তখন নাকি ওই সিকিউরিটি গার্ড তাকে নিচ থেকে ডেকেছিলেন এবং সে তখন পারেখদের ব্যালকনি থেকে তার ডাকে নাকি সাড়াও দিয়েছিল। এ সমস্ত বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে ধনঞ্জয়কে সাসপেক্ট হিসেবে খোঁজ শুরু হয় এবং ফরেন্সিক টেস্ট আর ফ্ল্যাটের তল্লাশির পর রেপ, মার্ডার ও আরেকটি দামি ঘড়ি চুরির ব্যাপারে কেস ফাইল হয় তার বিরুদ্ধে। ক্রাইম স্পট থেকে একটা জামার বোতামও নাকি উদ্ধার করেছিল পুলিশ। এরপর প্রায় 1 মাস ধরে ধনঞ্জয়কে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু 12ই মে 1990-এ তাকে ভোরবেলায় বাঁকুড়ার ছাদনার কুলুডিহিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বয়ান অনুযায়ী সেই সময় তার বাড়ি থেকে নাকি সেই চুরি যাওয়া ঘড়িটি এবং সেই জামাটিও নাকি পাওয়া যায়, যার বোতাম পাওয়া গিয়েছিল পারেখদের ফ্ল্যাটে। বন্ধুরা মনে রাখবেন, ধনঞ্জয়ের বিরুদ্ধে সরাসরি কোনো সঠিক প্রমাণ ছিল না। তবুও তৎকালীন পুলিশ এবং আদালত মেনেই নিয়েছিল যে সেই ছিল আসল দোষী।
আলিপুর অ্যাডিশনাল জাজ কোর্টের সেকেন্ড কোর্টে এই মামলা শুরু হয় এবং তার জেল হয়। দীর্ঘ 14 বছর মামলা চলার পর 14 আগস্ট 2004-এ তাকে ফাঁসি দেওয়া হয়। যদিও ধনঞ্জয়ের পরিবার এই সময় রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে মার্সি পিটিশন দায়ের করেন, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। জানবেন ফাঁসির আগে অবধি ধনঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। তাহলে দেখুন সে আসলে কি বলতো। আমি নাই তো, আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি। তো কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। তো কিন্তু বন্ধুরা, তবুও তার শেষ রক্ষা হয়নি। শুধুমাত্র পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে 14 বছর হাজতবাসের পরও তার ফাঁসি হয়। অনেকেই বলেন এর পেছনে আসল সত্যটা নাকি লুকানো হয়েছিল। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এর পেছনের আসল সত্যটা আসলে কি ছিল। ধনঞ্জয় তার ফাঁসির আগে প্রচণ্ড শান্ত হয়ে গিয়েছিল। সে তার ভবিতব্যকে মেনে নিয়েছিল এবং কাউকে দোষ দিতে চাননি। এমনকি বিখ্যাত ফাঁসুরে নাটা মল্লিক, যে কিনা তাকে ফাঁসি দিয়েছিল, সে তাকেও বলেছিল তোমাদের মঙ্গল হোক, তোমাদের কাজ তোমরা করো। কোনো রকম সাহায্য ছাড়াই সে নাকি সেদিন নিজেই ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিল। তার এই ধরনের ব্যবহার অবাক করে দিয়েছিল সেখানে উপস্থিত অনেককেই। তার মধ্যে একজন ছিলেন আইএসআই কলকাতার প্রফেসর দেবাশিস সেনগুপ্ত। পরবর্তীতে এই দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী এবং পরমেশ গোস্বামী নামে এই 3 জন ধনঞ্জয়ের এই কেসটিকে নিয়ে পুনরায় নাড়াঘাটা শুরু করেন। তাদের গবেষণা ও তথ্য অনুসন্ধানে তারা অনেক চাঞ্চল্যকর তথ্য পান, যা এটাই প্রমাণ করে যে ধনঞ্জয় হয়তো সত্যিই নির্দোষ ছিল। তারা যখন ফরেন্সিক রিপোর্টগুলো পুনরায় খুঁটিয়ে দেখেন, সেখানে দেখা যায় যে প্রথমত এটা কোনো রেপ কেসই ছিল না। রিপোর্টে কোথাও রেপের কথা উল্লেখই নেই। ইন্টারকোর্স হয়েছিল মৃত্যুর পূর্বে, এটা ঠিকই, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ জেন্টাল। সম্ভবত দুজনের সহমতেই সেটা হয়েছিল। এর সপক্ষে সবথেকে বড় প্রমাণ হলো তার গোপন অঙ্গগুলিতে কোনো রকম আঘাতের চিহ্নই ছিল না। প্রায় 22টি আঘাত ছিল শুধুমাত্র তার শরীরের ওপরের দিকে। এছাড়া তার অন্তর্বাস থেকে পাওয়া স্যাম্পেলগুলোর সাথে ধনঞ্জয়ের ডিএনএর কোনো ম্যাচ করানো হয়েছিল না। পরীক্ষিত তথ্যে দেখা যায় যে হেতেল পারেখকে গলা চিপে মারা হয়। সঠিক কোনো মার্ডার উইপেনও এর প্রমাণ হিসেবে পাওয়া যায়নি। মানে এটি একটি অপরিকল্পিত খুন ছিল। এভাবে কাউকে মারলে ও ধস্তাধস্তি করলে অবশ্যই একজনের জামা কাপড় কুঁচকে যাবে, অথবা সে অবশ্যই প্রচণ্ড ঘেমে যাবে আর উত্তেজিত হয়ে যাবে। কিন্তু অবাক করার বিষয় হলো যে সিকিউরিটি গার্ড ও লিফটম্যান বলেছিল যে তারা ধনঞ্জয়কে পারেখদের ফ্ল্যাটে যেতে দেখেছে এবং ব্যালকনিতে তার আওয়াজ শুনেছে। তাদের কথা অনুযায়ী ধনঞ্জয় সেদিন একদম ফিটফাটভাবে এবং অতি সাধারণভাবেই নিচে নেমেছিল এবং তাদের দুজনের সাথেও বন্ধুসুলভভাবেই কথা বলেছিল। এই বিষয়গুলো যখন সামনে এসেছিল, এটা শুনে অনেকের কাছেই এই বিষয়টি অতি অযৌক্তিক লেগেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিল, এত কম সময়ের মধ্যে এত সব হওয়া কি আদৌ সম্ভব? তাছাড়া একজন একটা রেপ ও মার্ডার করার পর কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে, আর কেনই বা সে সবার সামনে দিয়ে যাবে এতজন সাক্ষী রেখে? তো ধনঞ্জয়ের এই কেস নিয়ে এমন অনেক প্রশ্নই আছে যা মানুষকে আজও ভাবায়। গবেষণা ও তার তথ্যে দেবাশিস সেনগুপ্ত দেখেন যে হেতেলের বয়স নিয়েও অনেক প্রশ্ন আছে। তার বয়স মোটেই 14 ছিল না, সে 18 বছরের অ্যাডাল্ট ছিল এবং একজন অ্যাডাল্ট কার সঙ্গে কি করবে সেটার কোনো প্রশ্ন তোলার অধিকার তখন কারও ছিল না। জানবেন পারেখ ফ্যামিলি ছিল গুজরাটের একটি কনজারভেটিভ বা রক্ষণশীল পরিবার। তারা পরিবারের সম্মান রক্ষার্থে অনেক কিছুই পরিষ্কার করে খুলে বলেনি। পুলিশ যদিও এই পুরো ব্যাপারটাকে ইগনোর করে গেছে এবং পারেখ ফ্যামিলির কথাগুলোকে বেদবাক্য বলে মেনে নিয়েছে। কিন্তু এটাই সত্যি যে হেতেলের সঙ্গে মৃত্যুর আগে পর্যন্ত সবথেকে বেশি সময় ছিল তার মা। দুপুর থেকে বিকেল পর্যন্ত ছিলেন তিনি, অথচ এই দিকটিকে পুলিশ কখনোই তলিয়ে দেখেননি। পুলিশ সবসময় পারেখ ফ্যামিলির দেওয়া ওই বয়ানকেই ধ্রুব সত্য হিসেবে মেনেছে। অনেকেই তখন প্রশ্ন তুলেছিল যে কেন মিসেস পারেখ হেতেলকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লিফটে তোলা সত্ত্বেও নিয়ে যায়নি? কেনই বা তিনি নিজে উপস্থিত থেকেও এই ঘটনা ঘটার 3 ঘন্টা পরে পুলিশকে খবর দিয়েছিল? অথচ ডাক্তারবাবু হেতেলকে মৃত ঘোষণা করার পরই পুলিশকে খবর দিতে বলেছিলেন। এমন সন্দেহপ্রবণ ছোটখাটো বিষয় যেমন ছিল, ঠিক তেমনি এর থেকে বেশি অবাক করা বিষয় হলো মিসেস পারেখ কোর্টে প্রায় আসতেই চাইতেন না। বারবার তাকে ডাকা হলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তীতে কেস চলাকালীন সময়ে তিনি কিছুতেই সহযোগিতাও করতে চাননি। অপরদিকে শুধুমাত্র সন্দেহের বশে সেই সময় জেল খাটতে শুরু করেছেন ধনঞ্জয়। এরপর একদিন হুট করেই কাউকে কিছু না বলেই একদিন এই পারেখ ফ্যামিলি কলকাতা থেকে মুম্বাই চলে যান এবং সেখানে গিয়ে বসবাস শুরু করেন। এটা কি একটা অবাক করা বিষয় নয়? এতদিনের এত বড় ব্যবসা ছেড়ে সব বিক্রি করে তারা হঠাৎ মুম্বাই চলে গেলেন। এদিকে মেয়ের ধর্ষণকাণ্ডের কেস চলছিল তখনও।
অবাক করার বিষয় হলো এত কিছু হয়ে যাওয়ার পরও পুলিশ বা আইনের রক্ষকদের কারো চোখে কি এসব কিছুই পড়েনি? তাদের চোখে কি ধনঞ্জয় ছিল শুধু একমাত্র দোষী? অনেকেই তখন দাবি তুলেছিলেন যে বিশেষ করে মিসেস পারেখের সঠিক ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ হয়েছিল কিনা সে বিষয়েও সন্দেহ আছে। দেবাশিস সেনগুপ্ত বলেন, ধনঞ্জয়ের বাড়ি থেকে যে ঘড়ি ও বোতাম পাওয়া গিয়েছিল সেটাও যে সাজানো ছিল তার সপক্ষে যথেষ্ট প্রমাণও তাদের কাছে ছিল। তার এ সমস্ত তথ্য তিনি আদালত, মিডিয়া, সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি নামে তার এই বইতে লিখেছেন, যেটি 2016 সালে প্রকাশিত হয়েছে। তাছাড়া যে দুইজন সিকিউরিটি ও সুপারভাইজাররা বলেছিল তারা ধনঞ্জয়কে পারেখদের ফ্ল্যাটে যেতে আর বারান্দা থেকে কথা বলতে দেখেছে, তারাও মিথ্যা বলেছিল। কারণ পরবর্তীতে দেবাশিস সেনগুপ্ত নিজে গিয়ে সেখানে দেখে এসেছেন যে নিচে থেকে বারান্দার কোনো অংশই দেখা যায় না, সেটা ছিল সম্পূর্ণ গ্রিল দিয়ে ঘেরা। মনে করা হয় ওই সিকিউরিটি গার্ডদের উপর নিশ্চয়ই কোনো প্রেসার ছিল, কারণ যেহেতু তাদের তত্ত্বাবধানের মধ্যে খুন হয়েছিল তাই তারা ধনঞ্জয়কে না ফাঁসালে হয়তো তারা নিজেরাই ফেঁসে যেত ও প্রশ্নের মুখে পড়ত। তাছাড়াও যে লিফটম্যান ধনঞ্জয়কে নিয়ে ওপরে গিয়েছিল তার কথাতেও অনেক অসঙ্গতি খুঁজে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেও স্বীকার করে যে সে চাপে পড়ে এসব বলতে বাধ্য হয়েছিল। এছাড়াও ধনঞ্জয় যে হেতেলকে উত্ত্যক্ত করত এর সত্যতাও যুক্তিসঙ্গত ছিল না। দেবাশিস সেনগুপ্ত বলেন, পুলিশ যে সময় হেতেলের বাড়িতে ইনভেস্টিগেশনের কথা বলেছিল আসলে তারা সে সময় এসে পৌঁছায়নি, তারা অনেক পরে এসেছিল। অনুসন্ধানে দেখা গেছে যে স্কুল থেকে ফিরে হেতেল তার পাশের ফ্ল্যাটে তার খুবই কাছের একজন টিচার কাজল বাগচি নামে একজন মহিলার সাথে দেখা করতে গিয়েছিল। তার সঙ্গে হেতেলের খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সম্পর্কে পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্টে কোনো তথ্যই ছিল না। তাছাড়া ধনঞ্জয়ের উকিলও কিন্তু ভালোভাবে কেসটিকে হ্যান্ডেল করেনি, তিনি অনেক সময় কেসের ডিটেলস ভুলে যেতেন। এর কারণ ছিল হাই ফিস, হয়তো ধনঞ্জয়ের গরিব পরিবার এত পারিশ্রমিক দিতে সক্ষম ছিল না। এক কথায় ধনঞ্জয়ের কেসটা ছিল খুবই ধোঁয়াশায় ভরা একটা কেস, যেখানে ক্লিয়ারিটি বলে কিছুই ছিল না। অনেকেই মনে করেন ধনঞ্জয় সমসাময়িক রাজনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে ফেঁসে গিয়েছিল এবং তাই তাকে বলির পাঠা করে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এই সমস্ত অসঙ্গতি ও কর্মকাণ্ডের ফলে সেই সময় এই কেসটি মানুষের মধ্যে প্রবল আলোড়ন তৈরি করেছিল। ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে মানুষ দুটি দলে ভাগ হয়ে যায়, একদল চেয়েছিল তার ফাঁসি হোক আর অন্য দল জেল খাটার এত বছর পর তাকে ফাঁসি দেওয়াতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। বন্ধুরা জানবেন, ধনঞ্জয়কে প্রায় 14 বছর জেল খাটানো হয় এবং তারপরে ফাঁসি দেওয়া হয়েছিল। তৎকালীন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর প্রবল বিরোধিতা করতে থাকে এবং ফাঁসির সময়ও আলিপুর জেলের বাইরে জমায়েত হতে থাকে বিভিন্ন স্বাধীনতাকামী লোক। পরিচালক মৃণাল সেন এবং লেখিকা মহাশ্বেতা দেবীও এর বিরোধিতা করেছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষ এই ফাঁসির পক্ষে ছিল, যে কারণে তৎকালীন সরকারের ওপর প্রচণ্ড পলিটিক্যাল প্রেসার ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তার ফাঁসি চেয়ে একটা সভা করেন। তাছাড়া তৎকালীন কলকাতায় বসবাসরত গুজরাটি সোসাইটির সদস্যরাও এর তুমুল বিরোধিতা করেন। ফলে সরকার তাদের দামি ভোটগুলোকে হাতছাড়া করতে চায়নি কখনোই। তাই ধনঞ্জয়ের প্রাণভিক্ষা বা মার্সি পিটিশন রাজ্যপাল ও রাষ্ট্রপতি এই দুজনের কাছেই খারিজ হয়ে যায়। বন্ধুরা, ধনঞ্জয়ের ফাঁসির এই ঘটনা আজও পুলিশ ও আইনি ব্যবস্থার উপর প্রশ্ন তোলে। একটু ভালোভাবে তলিয়ে দেখলেই হয়তো দেখা যেত যে এই অপরাধের এত বড় শাস্তি হয়তো ধনঞ্জয়ের প্রাপ্য ছিল না। মাত্র 39 বছর বয়সেই নিজের জন্মদিবসে ফাঁসি হয় তার। বন্ধুরা, আপনারা আমাকে ভুল বুঝবেন না, এখানে কোনো ধর্ষককে সমর্থন করে কথা বলা হচ্ছে না। এখানে এটাই বলা হচ্ছে যে ঘটনাটিকে ভালোভাবে জাস্টিফাই করা হয়নি। কারণ মনে রাখবেন, একজন নির্দোষকে ফাঁসি দেওয়া অনেক বড় অন্যায়। সঠিক জাস্টিফাই করে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি ফাঁসি দেওয়া হতো তাহলে না হয় মেনে নেওয়া যেত। তাই এই বিষয়টি নিয়ে আজও অনেক বিতর্ক আছে এবং এটাকে মন থেকেই অনেকে মেনে নিতে পারেনি এখনো। বন্ধুরা, আমরা সকলেই চাইব যে পূর্বের এই ধনঞ্জয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যেন আরজি করের ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়ের ক্ষেত্রেও না হয়, কারণ এটি নিয়ে অনেকেই অলরেডি সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। অনেকেই চাইছেন সঞ্জয়ের সঠিক বিচার হোক, যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে নিশ্চয়ই ফাঁসি দেওয়া হবে। কিন্তু প্রশাসন মহল, সরকার মহল ও প্রিন্সিপালের দোষ ঢাকতে গিয়ে যেন এই সঞ্জয়কে ধনঞ্জয়ের মতন বলির পাঠা করে চরম পরিণতির দিকে ঠেলে না দেওয়া হয়। যেহেতু আরজি করের গণধর্ষণের এই ব্যাপারটি এখনো বিচারাধীন আছে, সেহেতু আমরা সকলেই চাইব এর সুষ্ঠু এবং সঠিক বিচার হোক এবং প্রকৃত যারা দোষী তাদেরই সাজা হোক। কোনো নির্দোষ ব্যক্তিকে যেন কোনো রকম পরিস্থিতির শিকার হয়ে প্রাণ না দিতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।